আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইনসে। এবার নবান্নে মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকের পর জলপাইগুড়ি ময়নাগুড়ি ব্লকের ধর্মপুর গ্রাম পঞ্চায়েতে তিস্তা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। তিস্তার জলে বানভাসী রাজগঞ্জ পরিদর্শনে এলেন বিধায়ক খগেশ্বর রায়, সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন। এবার আসছে বিস্তারিত সংবাদে। নবান্নে মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠকের পর জলপাইগুড়ি ময়নাগুড়ি ব্লকের ধর্মপুর গ্রাম পঞ্চায়েতের তিস্তা নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। মঙ্গলবার সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক এবং ব্লক প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে এলাকা পরিদর্শন করেন তিনি। ওই এলাকায় 100 মিটারের কাছাকাছি তিস্তা নদীর বাঁধ ক্ষতিগ্রস্ত। গ্রামবাসীরা জানিয়েছেন, গত বছর সিকিমের হরপা বানের পর থেকে ওই বাঁধ ভাঙতে শুরু করে। এবছর বাঁধ ভেঙে অনেক বাড়িঘর প্লাবিত হয়েছে, পাশাপাশি চাষের জমিও জলের তলায়। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, যদি সময় মতো বাঁধ মেরামত না হয় তবে বাড়িঘর কোনো কিছুই আস্ত থাকবে না। মন্ত্রী জানিয়েছেন, একাধিক জায়গা ভাঙন কবলে। সমস্ত এলাকাকে প্রাথমিকভাবেই মেরামত করা হবে। বর্ষার পর শীতকালে সব কাজ করা হবে নতুনভাবে। পাশাপাশি তিনি অভিযোগ করে বলেন, পার্শ্ববর্তী রাজ্য সিকিম এবং পার্শ্ববর্তী দেশ ভুটানে বৃষ্টির ফলে সমতল এলাকাগুলি বেশি ক্ষতিগ্রস্ত হয়। এ বিষয়ে কেন্দ্রীয় সরকার কোনো পদক্ষেপ নেয় না, মানুষের পাশে থাকে না। তিনি বলেন, উত্তরবঙ্গে বিজেপি ভালো ফল করেছে, মানুষ তাদের দুহাত ভরে আশীর্বাদ করেছে। এই মুহূর্তে বিজেপি সাংসদের উচিত লোকসভায় গিয়ে এলাকায় মানুষদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরা। দেখুন, এটা তো আমাদের প্রতি বছরের একটা বিরাট সমস্যা। বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে কালকে উনি প্রেস মিট করেছেন এবং প্রত্যেকটা দপ্তরের আধিকারিকদের ফিল্ডে থাকার নির্দেশ দিয়েছেন। এবং আমরাও আজকে এসেছি ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে, কারণ আমাদের একটা বিরাট পার্ট হচ্ছে রোল আছে এখানে। আমাদের সমস্ত আধিকারিকরা রয়েছেন, বিডিও সাহেব রয়েছেন, সেখানে আমরা কয়েকটি জায়গাতে ভিজিট করব যেখানে ইরোশন হচ্ছে। এবং এটা তো প্রত্যেক বছর আমরা দেখি সিকিম, ভুটান যখন তারা বিপদে পড়ে তখন আমাদের উত্তরবঙ্গে এই সিচুয়েশনটা তৈরি হয়। গতবারও আমরা দেখলাম যে সিকিমের যে পজিশন তৈরি হলো, সঙ্গে সঙ্গে আমাদের এদিকেও এফেক্টেড হয়ে গেছে। এবারও আমরা দেখতে পাচ্ছি যে বেশ প্রায় 100টা জায়গাতে আমাদের ইরোশন হচ্ছে। আমাদের ডিপার্টমেন্ট তৎপরতার সঙ্গে সমস্ত জায়গাতেই প্যালিয়েটিভ নেচারে আমাদের কাজ করছে এবং আমরা পাবলিককে বাঁচানোর চেষ্টা করছি। বিডিও সাহেবরা রয়েছেন, ডিএম সাহেবরা রয়েছেন, ওনারাও তদারকি করছেন। এবং আমরা তিস্তার বিশেষ করে আমরা একটা দেখতে পাচ্ছি যে তিস্তার মতো এত বড় একটা বিরাট নদী এবং তাদের গতিপথ যে বোল্ডার ফেলে হোক বা আমাদের বিভিন্ন যে সায়েন্টিফিক ওয়েতে আমরা গতিপথটা চেঞ্জ করার চেষ্টা করি, কি যে করোনাতে আমাদের ভাঙছে সেটাকে রোধ করার চেষ্টা করি, সেটা খুব কঠিন কাজ। এখানে যেখানে দাঁড়িয়ে আছি সেটাকে দেখুন কিভাবে আমরা তারের মাধ্যমে বোল্ডারকে ফেলে দিয়ে ডাইভার্ট করা হচ্ছে সে গতিপথটাকে। আমাদের দপ্তর আন্তরিকতার সঙ্গে পাবলিককে বাঁচানোর স্বার্থে এবং বাঁধকে বাঁচানোর স্বার্থে কাজ করছে। আমরা বিভিন্ন জায়গায় আমাদের ফিল্ড ভিজিটের সমস্ত আমাদের দপ্তরের অফিসাররা রয়েছেন। আজকে আমরা কয়েকটা জায়গাতে দেখব, ভিজিট করব। সর্বতোভাবে আমরা আমাদের রাজ্য সরকারের ফান্ড দিয়ে যতটুকু সম্ভব আমরা পাবলিকের পাশে আছি, কিন্তু বারবার আপনাদের একটা কথা বলার চেষ্টা করছি যে সেন্ট্রাল গভর্নমেন্টের হস্তক্ষেপ দরকার, ওনাদেরকে ফান্ড দেওয়া দরকার। আজকে উত্তরবঙ্গে কিন্তু তাদেরকে মানুষ আশীর্বাদ করেছে, বিজেপিকে কিন্তু উত্তরবঙ্গের মানুষ আশীর্বাদ করেছে। বেশিরভাগ এমপি কিন্তু উত্তরবঙ্গের বিজেপির। করজোড়ে আবেদন করব, তার জন্য এজন্য বলছি না, আমি ওনাদেরকে কংগ্রাচুলেট করছি। মানুষের আশীর্বাদ আমরা মাথা নত করে মেনে নিয়েছি, কিন্তু মানুষের জন্য কাজ তো করতে হবে। আমরা যেমন কাজ করার চেষ্টা করছি, আমাদের স্টেট গভর্নমেন্টের তরফ থেকে দিদি বারবার মিটিং করছেন, খোঁজ নিচ্ছেন কি মানুষ কেমন আছে, আমাদেরকে সবসময় বলছেন যে কী করে আমরা উদ্ধার করতে পারবো বা প্রোটেকশন দিতে পারবো। তো কিছু কাজ সেন্ট্রাল গভর্নমেন্টও করুক। এখানে যারা বিজেপি জিতেছেন আমাদের সাংসদরা, ওনাদেরকে অনুরোধ করব যে ওনারাও যেন
পার্লামেন্টে গিয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে যেন আপিল করে যেন আমাদের সাধারণ মানুষকে বাঁচানোর চেষ্টা করেন। যদি আমরা স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যৌথ ফান্ড দিয়ে কাজ করতে পারি তাহলে আমরা মানুষকে আরও ভালো করে বাঁচাতে পারবো। দিদি, এটা নিয়ে কি কোনো প্রোটেকশনের ব্যাপারটা এখনই আলোচনা হলো? কাজ চলবে কি এর মধ্যে? কাজ শুরু হবে? কাজ চলছে দাদা, আমাদের এখনই আমাদের যেটা হচ্ছে প্রায় 100টা জায়গাতে আমাদের ইরোশন চলছে। ফলে আমরা এখন হচ্ছে সেই ইরোশন জায়গাটা আমাদেরকে রোধ করা। এখন তো আমাদের বর্ষার সময় আমাদের পার্মানেন্ট ওয়েতে কাজ হয় না, আমাদের বর্ষার সময়তে প্যালিয়েটিভ নেচারেই কাজ হয়। যেখানে যেখানে আমাদের মনে হচ্ছে যে বাঁধের আমাদের ইরোশন হচ্ছে, পাবলিকের ক্ষতি হচ্ছে, সেই সব জায়গাতে আগে আমরা সেটাকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করব। এবং আমাদের অফিসাররা, বিডিও সাহেবরা অবজার্ভ করছেন যেখানে গ্রামের ক্ষতি হচ্ছে, মানুষের ক্ষতি হচ্ছে, আগামী দিনে কোন কাজটা করলে পরের বছর সেই গ্রামগুলো এফেক্টেড না হয় তার জন্য আফটার মনসুন একটা সার্ভে হবে। সার্ভে হওয়ার পর আমাদের পার্মানেন্ট ওয়েতে কাজের একটা প্রিপারেশন চলবে। স্থানীয় বাসিন্দাদের আরও অভিযোগ, প্রতি বছর বর্ষার সময় এলাকা পরিদর্শন হয় ঠিকই, বর্ষা পার হয়ে গেলে কাজের কাজ কিছুই হয় না। তো এখন আশ্বাস দিয়ে কী হবে? এখন শীতের কথা বললো, আমরা শীত মানে বর্ষা পার হইতে শীতে থাকতে পারবো কি না সে তো আমরা ভাবতেও পারতেছি না। আমাদের বাড়ির কাজ যে যা হারে শোধ যায়, একটা বাজার আছে ওইটা একটু সত্যি আটকায় রাখছে। এখন যদি নিজে একটু কাজ করায় খুব তাড়াতাড়ি পাইলিং বা যাই হোক জালি পাথর, তাহলে আমাদের বাড়িগুলো রক্ষা হবে। বাঁধটা ভাঙছে প্রায় না 60 হাতে বেশি, প্রায় 90 মিটার। এই বাঁধটা অনেক ছিল, 90 মিটার অনেকটা ছিল, মানে এই বছরে ভাঙানোটা। এখন আমাদের বাড়িতে যখন তখন মানে জল ঢুকতেছে একটু একটু, যখন তখন এক কোমর জল হইতে পারে আমাদের রান্নাঘরে বা শোয়ার ঘরে। বাচ্চা কাচ্চা নিয়ে আমরা কোথায় যাবো? শীতকালে ঠিক হবে, শীত পর্যন্ত থাকবে সবকিছু মনে হয়। শীতকালে তো কি হয়, আমরা তো নদীর পাড়ে থাকি, নদী কখন কোন দিকে ঘুরে বলা যায় না। প্রতি বছরে আমাদের বাড়িতে এক কোমরে এক হাঁটু এক বুক জল হয়। বাচ্চা কাচ্চা নিয়ে আমরা যাই, স্কুলে যাই। আপনারা এখন আশ্বস্ত হতে পারছেন না নাকি? মন্ত্রী বলে গেছে, এখন কি হয় ওটা তো। আর আমরা প্রতি বছরে মনে করো জলপাইগুড়ি এখন কিছু বলা যাবে না। শীতকাল না, বাচ্চা কাচ্চা নিয়ে আমি বাদে থাকি সবসময়ের জন্য। খাবার জল নাই, খাবার জল অনেক দূর থেকে নিয়ে আসতে হয়, ছোলারের জল। কোনো সময় আমার উলানে জল উঠে রান্না করে খাইতে পারি না। আমরা গরিব মানুষ, আমরা সবসময়ের জন্য গ্যাস কোথার থেকে পারবো? হ্যাঁ, বাড়িতে জল উঠে। আমাদের আজকে মানে 25-26 বছর থেকে এরকম হচ্ছে। বানটা ভাঙছে কবে? বানটা মানে আগামী থেকে ভাঙতেছে। হ্যাঁ, গ্রামে অনেকদিন ধরে জল উঠে। হ্যাঁ, আর ওদিকে অনেক মানে আবাদি জমি সব ভেঙে গেছে। চাষের জমি কি জলের নিচে? হ্যাঁ, একদম নিচে পড়ে গেছে। খাবেন কিভাবে? খাওয়া দাওয়া চলবে? আমরা এখন বাড়ি থেকে আনতেছি খাওয়া, মানে আত্মীয় এইখানে বাড়ি। তিস্তার জলে ভাসিয়ে নিয়ে গিয়েছে রাজগঞ্জ ব্লকের লালটং বস্তি। অসহায় হয়ে পড়ে আছে 36টি পরিবার। সেই পরিবারগুলোর সঙ্গে দেখা করতে এদিন জলপাইগুড়ি জেলার সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দে সরকার সহ আরও অনেকে এলেন। লালটং বস্তি চমকডাঙ্গি গ্রাম ঘুরে দেখলেন সকলে। দুই গ্রামে বসবাস করার মতো উপায় আর নেই। বর্তমানে তিস্তা নদীতে পরিণত হয়েছে দুটি গ্রাম। গ্রামের মানুষ জানালেন, তিস্তা নদীর পাশে থাকলেও এত বছরে গ্রামে জল আসেনি, কিন্তু সিকিমে বন্যার পরিস্থিতির পর থেকেই এই ঘটনা সম্পূর্ণ বদলে যায়। এবার তো পুরো গ্রামই তিস্তা নদীর জলের তলায় চলে গেছে। এখানে আর বসবাস সম্ভব নয়। এদিনে সভাপতি, বিধায়ক তাদের কাছে আবেদন জানানো হয়েছে এখান থেকে তাদের যাতে অন্যত্র সরিয়ে নেওয়া যায়। 36টি পরিবারকে পুনরাশ্রয় দেওয়ার দাবিও জানানো হয়েছে। গ্রামের তো আপনারা দেখতেছেন মানে অনেক দিন থেকে মানে মোটামুটি 1 মাস থেকেই মানে এই অবস্থা আছে। অনেক জল ঢুকে গেল আর গ্রামে অনেক গ্রাম মানে বেঘর হয়ে গেছে। আর অনেক লোকজনের মানে বাড়ি নাই এখন, আর এই তিরপল দিয়ে থাকতেছে। আর বর্তমান মানে বিভিন্ন দপ্তর থেকে সভাধিপতি, এমএলএ সাহেবও আসছে, আর জিপি থেকেও আসছে। এখন একটা মানে একটু আলোচনা হইলো, আলোচনাতে উনারা মানে চেষ্টা করতেছে আমাদেরকে মানে শিফটিং করার জন্য। আর আমার একটাই অনুরোধ আছে উনার সঙ্গে, কি আমাদেরকে মানে একটু মানে সুরক্ষিত স্থানে স্থানান্তরণ করার আমরা এটাই ডিমান্ড রাখছি।
এখানে থাকার কোনো পজিশন? না না না, আগে যে জায়গা ছিল, আগে যে ছিল ওইটা মানে সব মানে নদী নিয়ে গেল। এখন মানে জায়গা টায়গা কিছু নাই, এখানে থাকার তো মানে সম্ভবই না। কতগুলো পরিবার ছিল? আমরা মানে 36 পরিবার আছি। সমস্তটাই জলে? হ্যাঁ হ্যাঁ তিস্তার জলে তো? হ্যাঁ হ্যাঁ, এই তিস্তা নদী জলে। এর আগেও কি এই ধরনের ঘটনা হয়েছে? না না, এর আগে ছিল না এরকম, মানে এই মানে 4 অক্টোবরে যে বন্যা হয়েছিল তারপরে এই অবস্থা সৃষ্টি হয়েছে। এবার তো তাহলে আর থাকার পজিশন নেই? না না না, এখন কি দাবি রয়েছে আপনার? আমাদের গ্রাম পক্ষ থেকে একটাই দাবি কি আমাদেরকে মানে একটা সুরক্ষিত স্থানে স্থানান্তরণ করার জন্য, এটাই। অন্যদিকে বিধায়ক খগেশ্বর রায় গ্রামের মানুষজনের জন্য শুকনো খাবার হাতে তুলে দিলেন। তারপর তিনি জানান, যেটা আমি না, আমরা সবাই এসেছি। আমরা পরশুদিন শুনলাম আর কি, প্লাস এই এলাকার বস্তির লোক আমরা যেমন হিতেনবাবু থেকে সবাই আমার ওখানটায় গিয়েছিল, কবিতা থেকে শুরু সবাই গিয়েছিল, যে এখানে নালটং বস্তিতে 36টি বাড়ি একদম তিস্তার জলে ভেসে গেছে। তার জন্য আমরা পরশুদিনে বলেছিলাম যে আমরা আজকে আসবো। তাই আজকে আমরা এক প্রতিনিধি, যেমন আমি রাজগঞ্জের বিধায়ক, এই এলাকার বিধায়কও ছিলাম, এখন আমি 18 রাজগঞ্জের বিধায়ক। আমার সঙ্গে আছে আমাদের জলপাইগুড়ি জেলা পরিষদ সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, আমার সঙ্গে এসেছে রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দে সরকার, আমার সঙ্গে আছে সহকারী সভাপতি আমাদের কবিতা ছেত্রী, আরও তোমার যেমন আমাদের জেলা পরিষদের মেম্বার আমাদের মনীষা রায় থেকে শুরু করে কবিতা থেকে শুরু করে তারপরে লতিকা, আরও অনেকে প্রতিনিধি। আমরা দেখলাম এই এলাকার মানুষ ডিমান্ড করলো আমাদের কাছে যে ওরা পার্মানেন্ট একটা স্থায়ী বসবাসের জায়গা চায়। তাই ওদের কথা শুনে আমি এসডিওকে ফোন করলাম, বিডিওকে ফোন করা হলো, বিএলওরকে ফোন করা হলো, এবং এই 36টি পরিবার যেহেতু এখানটা থাকতে চায় না, খুব এটা যে খুব মানে চিন্তার ব্যাপার, খুব মানে কীভাবে যে এরা আছে আর কি, তার জন্য পার্মানেন্ট যাতে তারা বাড়ি করতে পারে। এসডিওর সাথে কথা হলো, বিএলওর এর মধ্যে সার্ভে করবে কোথায় 36টি পরিবার তার যাতে ঠিকমতো স্থায়ীভাবে বসবাস করতে পারে, তার একটা ব্যবস্থা আমরা করব। স্থায়ীভাবে বসবাসের জন্য কি দ্রুত অন্যত্র নিয়ে যাওয়া? হ্যাঁ, দ্রুত মানে কি সময় লাগবে, দ্রুত অলরেডি এসডিওর সাথে কথা হলো, বিএলওর সাথে কথা হলো, বিডিওর সাথে কথা, ইমিডিয়েট সার্ভে করে কোথায় পার্মানেন্ট স্থায়ীভাবে যাতে বসবাস করতে পারে তার ব্যবস্থা করা হবে সরকারের পক্ষ থেকে। এ বিষয়ে জলপাইগুড়ি জেলা সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন বলেন, তিস্তার জলে সব গ্রাম ভাসিয়ে নিয়ে গিয়েছে, দেখে খুবই খারাপ লাগলো। না, এসে যেটা দেখলাম আমাদের ডাবগ্রাম ফুলবাড়ি 1-এর লালটং বস্তির যেখানটায় 36টা বাড়ি এখানটায় আছে তিস্তার চরের পাশে, সেটা নিজেকেও খারাপ লাগছে যে তিস্তার জলে আজকে সেই লালটং বস্তির আজকে কোনো চিহ্ন পাওয়া যাচ্ছে না। যাকে এটা ভয়াবহ একটা পরিস্থিতি। তো এনাদের সবার যেহেতু দাবি একটা পার্মানেন্ট শিফট, তো এখানটায় আমরা পার্মানেন্ট শিফটেরই একটা ব্যবস্থা করছি এবং যত তাড়াতাড়ি করা যায় সেই ব্যবস্থা আমরা করছি, এবং এই 36টা পরিবারকে আমরা পার্মানেন্ট শিফটে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে এবং সেখানটায় নিয়ে যাব যাতে এদের এই অন্তত তিস্তার জলের হাত থেকে যাতে রক্ষা করা যায়। বিভিন্ন বাচ্চাও দেখা গেল এই পরিবারের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, সে তো সে আমাদের ব্লক থেকে রান্নার ব্যবস্থা আছে, এখানে প্রতিনিয়ত রান্না হচ্ছে, আর বিভিন্ন এনজিও থেকেও দিচ্ছে, গ্রাম পঞ্চায়েত লেভেল থেকেও সহযোগিতা চলছে, এটা তো চলছেই, এটার কোনো অসুবিধা হচ্ছে না। রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি টাউন স্টেশনে জোর কদমে চলছে এসক্যালেটর তৈরির কাজ। কিছুদিনের মধ্যেই জলপাইগুড়ি টাউন স্টেশনে শুরু হতে চলেছে চলন্ত সিঁড়ি পরিষেবা, আর এই সিঁড়ির কাজ দ্রুত গতিতে সম্পন্ন করছে রেল দপ্তর। রেল দপ্তরের এই ধরনের উদ্যোগে খুশি প্রকাশ করেছেন সাধারণ মানুষ। চলন্ত সিঁড়ির কাজ করার জন্য বাইরে থেকে অত্যাধুনিক মেশিন আনা হয়েছে, আর কিছুদিনের মধ্যেই পুরো কাজ শেষ হয়ে যাবে, এমনটাই রেল দপ্তর সূত্রে খবর। টাউন স্টেশনে কি বলবেন? খুব ভালো জিনিস, দারুণ জিনিস। এটা হলে জলপাইগুড়িবাসীর অনেক সুবিধা হবে, চলমান সিঁড়ি হচ্ছে না, তাহলে আশা করা যাচ্ছে নিশ্চয়ই এরপরে অনেক ট্রেন দিবে। হ্যাঁ, এটাকে নিয়ে অনেক চিন্তা ভাবনা আছে রেল কোম্পানির, কেননা না হলে এত বড় একটা যখন বানানো হচ্ছে, ঠিক না? হ্যাঁ, খুব ভালো লাগছে, জলপাইগুড়িবাসী হিসেবে তো খুব ভালো লাগছে। এরকম আশা করেছিলেন যে? না, কোনোদিনই আশা করিনি। হ্যাঁ, যেই করুক খুব ভালো কাজ করছে। হ্যাঁ, তাই না, জলপাইগুড়িতে অনেক উন্নতি হচ্ছে, দেখে জলপাইগুড়িবাসী হিসেবে খুব ভালো লাগছে। কতটা সুবিধা হবে আপনাদের?
সুবিধা বলতে এই পার থেকে ওই পারে যাওয়া যাবে, লোকজন ভিড়ভাড়টা বাড়তেছে। এই যে উন্নয়ন হচ্ছে এটাকে কি বলবেন? ভালোই বলবো উন্নয়ন। মানে আরও কি দরকার মনে হয়? আপাতত এখন সেটা তো রেল ঠিক করবে কি লাগবে না লাগবে, এমনি তো উন্নয়ন যা হচ্ছে, প্ল্যাটফর্মের গুরুত্বও বাড়ছে। তাহলে কি যানজট বা যেখান থেকে যেতে হতো এখন কি সেটা কমবে মনে হয়? যানজট বলতে তো এটা তো খালি ইসেদের জন্য, যারা ওই প্যাসেঞ্জারদের জন্য। প্যাসেঞ্জারের যা ইসে আগামীতে কি পদক্ষেপ আছে রেলের, আরও যদি লোক সংখ্যা বাড়ে, প্যাসেঞ্জার বাড়ে, তাহলে ওটাই ভালোই উন্নতি। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। প্রাকৃতিক দুর্যোগকে পিছে সরিয়ে বৃষ্টিকে উপেক্ষা করে ডেলিভারি দিতে মৃৎশিল্পীদের জোরদার কাজ চলছে। আজ বিপত্তারিণী পুজো। কিছু কিছু বাড়িতে এই পুজো সম্পন্ন হয়, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে সঠিক সময়ে মৃৎশিল্পীরা তাঁদের গড়া প্রতিমা গড়তে কিছুটা হলেও দেরি করেছেন। এদিন যেহেতু প্রতিমা দেওয়ার কাজ, আর তাই জোরদার কাজ শুরু হয়েছে। এক মৃৎশিল্পী বলেন, প্রত্যেক বছর এই সময় আবহাওয়া কিছুটা হলেও উন্নত থাকে, কিন্তু এবারে প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রতিমা গড়তে বেশ কিছুটা দেরি হয়েছে। তবে যেহেতু এই দিনই প্রতিমা দিতে হবে, তাই শেড বানিয়ে জোরদার কাজ চলছে শেষ মুহূর্তে। বিপত্তারিণী পূজা, তো এই প্রাকৃতিক দুর্যোগ, বৃষ্টি পড়ছে, শেডটা নিয়ে কাজ করছেন কিভাবে সেটা? এটা তো প্রাকৃতিক যোগ যদি হয়ে থাকে তাও তো কাজ করতেই হবে। আজকে যখন ডেলিভারি, যতই কষ্ট হোক দিতে তো হবেই। এর আগে তো অনেকটা বৃষ্টি পড়েছে, বৃষ্টি পড়েছে, তাও তো ওই যে কত জলের মধ্যে তো কাজ করে যে গলে গলে গেছিলো, তাও তো এগুলো ঠিকঠাক করে তো তাও ডেলিভারি দিতে হচ্ছে। কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে এই বৃষ্টির মধ্যে। এই বৃষ্টিটা কি এই সময় কি শেড লাগিয়ে থাকে এই সময়টা? এই সময় তো গত বছর ছিল না, এই বছর তো বেশি বৃষ্টি হচ্ছে, একটু লেটেই বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টিতে বৃষ্টি। ক্ষতির কোনো সম্মুখীন? হ্যাঁ, ক্ষতি তো হয়েছে, অনেক ক্ষতি হয়েছে, ওই যে অতটা করে গলে গেছে। মানে ডেলিভারি কি দেরি দিতে হচ্ছে একটু? হ্যাঁ, একটু দেরি হচ্ছেই। টাইম টু টাইম মানে সব আসছে না, দেরি করেই আসছে, টাইম দিতে হচ্ছে। একটু যেখানে 1 ঘন্টা আগে আসছে তাকে 2 ঘন্টা পরে দিতে হচ্ছে। তাদের তো পুজো করতেই হবে, তাই না? দিতেই হবে তাদের। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। নবান্নে মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকের পর জলপাইগুড়ি ময়নাগুড়ি ব্লকের ধর্মপুর গ্রাম পঞ্চায়েতে তিস্তা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। তিস্তার জলে বানভাসী রাজগঞ্জ পরিদর্শনে এলেন বিধায়ক খগেশ্বর রায়, সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।